দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। বলা হয় জাদুকরী এক শিক্ষা পদ্ধতির নাম কুমন। যাদের অঙ্ক ও ইংরেজি ভীতি রয়েছে তাদের জন্য আবিষ্কার করা হয় ভিন্ন ধরনের এ পদ্ধতি। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রবেশ করবে বিনোদনমূলক সেলফ লার্নিং শিক্ষা কার্যক্রমে। বাংলাদেশে যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নাটোর থেকে। নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুলের সদ্য মাধ্যমিকে পা দেয়া শিক্ষার্থীরা স্কুলের শ্রেণীকক্ষে ট্যাব হাতে রপ্ত করছে গণিতের সহজ কৌশল। যাদের গণিত ও ইংরেজি ভাষায় নিয়ে রয়েছে বিস্তর ভীতি। গণিতের ইংরেজি নাম শুনলেই গায়ে জ্বর চলে আসে। মূলত তাদের আতঙ্ক দূর করতে অভিজ্ঞ শিক্ষকরা নিচ্ছেন ক্লাস। বুঝিয়ে দিচ্ছেন অঙ্ক ও ভাষা শেখার সহজ কৌশল। খেলার ছলে অঙ্ক ও ইংরেজি শেখার ভিন্ন ধরনের এ পদ্ধতি বেশ আগ্রহ তৈরি করেছে শিক্ষার্থীদের মাঝে। আমরা কুমন পদ্ধতিতে ম্যাথ করাচ্ছি, এটার মাধ্যমে মনে হয় সকলে উপকৃত হতে পারবে, কারণ এটা খুবই মজার পদ্ধতি। এটা গেম খেলার মতো করে আমরা শিখতে পারছি। আমি এখানে কুমন পদ্ধতিতে অঙ্ক করছি। এটা করতে আমার অনেক মজা লাগতেছে এবং এভাবে আমি অঙ্ক করছি প্রথম। একটি শেখানো হচ্ছে কুপন। এখানে এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অনেক সহজে অঙ্ক এবং ইংরেজি করতে পারবে। জাপানি গণিত শিক্ষক তরু কুমন তার ছেলে তাকশির অঙ্ক ভীতি দূর করতে 1958 সালে আবিষ্কার করেন ভিন্ন ধারার এই শিক্ষা পদ্ধতি। অনেকটা খেলার কৌশলে নিজে নিজে অঙ্কের সমাধান বের করার এই পদ্ধতি কাজে লাগিয়ে ছেলেকে করে তোলেন অঙ্কের প্রতি আগ্রহী ও পারদর্শী। একই ধরনের মেথড ব্যবহার করা হয় ভাষা শিক্ষাতেও। তরু কুমনের নাম অনুসারে এই পদ্ধতির নামকরণ করা হয় কুমন পদ্ধতি। জাপান ছাড়িয়ে আমেরিকা ও ইউরোপের 61টি দেশের 36 লাখ শিক্ষার্থী আফটার স্কুল কারিকুলাম হিসেবে স্কুল শেষে লেখাপড়া করছে এই পদ্ধতিতে। 62তম দেশ হিসেবে বাংলাদেশে কুমন পদ্ধতি নিয়ে কাজ শুরু হলেও মাঠ পর্যায়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নাটোর থেকে। মঙ্গলবার সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে কুমন শিক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী মনে করেন এর মাধ্যমে পর্যায়ক্রমে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের ভিশন পূরণ হবে। আমাদের টার্গেট 23 সালের মধ্যে বাংলাদেশের 6টি সেন্টারে আমরা ব্র্যাক কুমন আফটার স্কুল প্রোগ্রাম শুরু করব। 25 সালের মধ্যে 300টি স্কুল অফ ফিউচারে শুরু করব এবং 31 সাল নাগাদ আমরা 35,000 আমাদের যে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপিত হবে, সেখানে আমরা ব্র্যাক কুমন আমরা চালু করব। ফলে আমাদের যে 41 সাল নাগাদ আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই, মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আমরা যে ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন করতে পেরেছি, এরপরে আমরা আমাদের এই ভবিষ্যৎ নাগরিকদেরকে স্মার্ট নাগরিকে পরিণত করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে তুলব। এই প্রকল্পে যুক্ত প্রশিক্ষক ও কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে সারা দেশে 10ম শ্রেণী পর্যন্ত এই কার্যক্রম বিস্তৃত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ হয়ে গড়ে উঠবে। ফলে গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশের শিক্ষার্থীরাও পিছিয়ে থাকবে না। এখানকার শিক্ষার্থীরা আজকে থেকে ব্র্যাক কুমন লিমিটেডের সাথে কুমন কানেক্টেড মাধ্যমে ম্যাথ করা শুরু করছে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এই আফটার স্কুল লার্নিং প্রোগ্রামের মাধ্যমে আমরা যে গণিতটা শেখাচ্ছি, সেই গণিতে তারা মেন্টাল ক্যালকুলেশন, ওয়ার্ক স্কিল এবং লাইফ স্কিল শিখে থাকবে। আমাদের দেশের বাচ্চাদের মধ্যে একটা গণিতের ভীতি কাজ করে থাকে। কুমনের উদ্দেশ্য বাচ্চারা যেন গণিতটাকে
লার্নিং উইথ জয় করতে পারে, আনন্দের মাধ্যমে এমনভাবে শিখে যেন কোনো টিচারের সহযোগিতা প্রয়োজন না হয়। প্রত্যেকটা বাচ্চা নিজের মতো সেলফ লার্নিং করে ওয়ার্কশিটের দ্বারা এই কাজটি করে থাকে। কুমনের যে ডিজিটাল লার্নিং, এটা হচ্ছে একজনের একদম যথা বিষয় যথা লেভেলে প্রদান করতে সক্ষম হবে। その皆さんの頑張った学力のデータは学校の先生はもちろん学科にいる EKL そして日本にいる僕も見ることができます。এই ডিজিটাল কুমনের মাধ্যমে তোমাদের যে উন্নতি, তোমাদের প্রোগ্রেস, তুমি যত সামনে আগিয়েছো, তুমি কিভাবে পড়াশোনা করেছো, এই ডাটাগুলো তোমাদের শিক্ষককে অবশ্যই এখানে ঢাকার যে বিকেল এবং জাপানের কুমন, ওনারা সবাই ডিজিটালের মাধ্যমে একসাথে দেখতে পারবে। এটা মানে ক্ষমতা তোমরা বুঝতে পারবে, মানে কুমনের মানে পদ্ধতি হয়। এখন মানে গ্লোবালাইজেশনের সময় তোমরা শুধু বাংলাদেশ গিয়ে মানে তোমরা মানে বেশ থাকতে পারবে না। আমরা এইরকম মানে সবসময় বিদেশিদের সাথে যোগাযোগ আছে, বিদেশিকে আমদানি করতে হবে, বাংলাদেশকে রপ্তানি করতে হবে, সবসময় এরকম যোগাযোগ আছে বিদেশিদের সাথে। শুধু অঙ্ক ইংরেজি ভীতি দূর করা নয়, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের আগামী দিনের জাতি গঠনে ডিজিটাল পদ্ধতি প্রধান হাতিয়ার হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঝালকাঠি শহরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে পক্ষকালব্যাপী রূপসী বাংলা মেলা। কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা থেকে ২ কোটি টাকার বেচা বিক্রির আশা করছেন আয়োজকরা। ঝালকাঠিতে এই প্রথমবারের মতো রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মজয়ন্তীতে পক্ষকালব্যাপী মেলার আয়োজন করা হয়। এতে ক্রকারিজ, গার্মেন্টস, কসমেটিক্স, প্রসাধনী ও ফাস্টফুড সহ বিভিন্ন পণ্যে ১০০টি স্টল বসেছে। এছাড়া শিশু কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলা, ড্রাগন ট্রেন ও ডিজিটাল নৌকা সহ বিভিন্ন রাইডসের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার প্রথম দিনেই ব্যাপক দর্শনার্থী ভিড় পড়ে। যেহেতু আমরা চাকরিজীবী যারা সময় সম্পদার জন্য যেতে পারি না, আমাদের নিজ জেলায় মেলা হচ্ছে, আমরা কাজের শেষে মেলায় আসতে পারি, এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। এবং মেলায় মেয়েদের বিশেষ করে যে জিনিসটা বেশি প্রয়োজন, চুড়ি, রেশমি চুড়ি উঠেছে, আমি অনেক রেশমি চুড়ি কিনবো। এছাড়াও মেয়েরা দেখলাম আমি মেলা ঘুরে যে মেয়েরা যে হস্তশিল্প হাতের কাজের যে জিনিসগুলো উঠেছে ওগুলাও কালেকশন করবো, ঘর সাজানোর জিনিস উঠেছে ওগুলো কিনবো। নিজের বাচ্চা নিয়ে মেলায় আসছি এবং বাচ্চার মনোরঞ্জনের জন্য বিভিন্ন স্টল ঘুরে দেখলাম, আমার নিজের কাছে খুব আনন্দ লাগলো, বাচ্চা খুব ভাবাবেগে আবেগপ্লুত এবং সে নিজেও খুশি। বিনোদনের একটা জায়গা হলো, আমরা ঘুরলাম ফিরলাম, ফ্রেন্ডরা আসলাম, মজা করলাম। কিছু কিছু স্টল এখন বসছে, আবার কিছু কিছু তৈরি হচ্ছে, আসলেই ভালো লাগছে। হয়তো আগামী দিনে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। মেলা তো অনেক সুন্দর, এরকম একটা ঝালকাঠিতে যদি সুন্দর মেলা হয়, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছি এবং খুবই সুন্দর, অনেক সুন্দর মেলা মিলছে, অনেক দোকান বসছে, অনেক কিছু কেনা যাবে এবং বাচ্চারা ঘুরতে পারবে, বাচ্চারা আনন্দ করতে পারবে। এরকমের মেলা জানি প্রতি বছর ঝালকাঠিতে আমরা দেখতে পাই, সেই আশা ব্যক্ত করি। এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু বলেন, এ ধরনের মেলায় শিশু কিশোর ও বড়দের মানসিক বিকাশ ঘটে। আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা ঘরে ঘরে টেলিভিশন দেখি এবং সেই টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতি, বিভিন্ন দেশের যে সমস্ত জিনিস আসে, আমাদের ছেলেমেয়েরা সেদিকে প্রভাবিত হয়। সেখান থেকে উত্তরণের জন্য এবং আমাদের দেশের ঐতিহ্যমণ্ডিত
কালচার, সংস্কৃতি, শিক্ষা, সব কিছু আমাদের দেশের ছেলেমেয়েদের করায়ত্ত করার জন্য, তাদেরকে সেই দিকে অনুপ্রাণিত করার জন্য প্রতিটি জায়গায় এমনি ধরনের অনুষ্ঠান প্রয়োজন। এ মেলা থেকে 2 কোটি টাকার বেচা বিক্রির আশা করছেন আয়োজকরা। মেলায় প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনে ক্লোজ আপ 1 তারকা নিশিতা বড়ুয়া সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও স্থানীয় শিল্পীদের নাচ গানে মেতে ওঠে মেলাস্থল। মুন্সিগঞ্জে সিরাজদি খানের ঐতিহ্যবাহী মিষ্টি পাতক্ষীর। প্রায় 150 বছর যাবৎ পাতক্ষীর তৈরি করছেন সিরাজদি খানের কয়েকটি পরিবার। আদি বিক্রমপুর তথা বর্তমান মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার সন্তোষপাড়া গ্রামে তৈরি হচ্ছে বিশ্বখ্যাত পাতক্ষীর। কলাপাতায় মোড়ানো এই মিষ্টি সাধারণ ক্ষীরের একটি বিশেষ সংমিশ্রণ। এই ক্ষীর তৈরি করার পর পাতায় মুড়িয়ে পরিবেশন করা হয় বলে এর নামকরণ করা হয় পাতা ক্ষীর, যা বর্তমানে পাতক্ষীর নামে পরিচিত। সিরাজদি খানের স্থানীয় বাসিন্দাদের মতে এলাকায় পাতক্ষীর খুবই জনপ্রিয় এবং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এটি তাদের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। তবে শীতের সময় পাতক্ষীরের চাহিদা থাকে বেশি। শুধু গাভীর দুধ দিয়ে তৈরি পাতক্ষীর নামের এই সুস্বাদু খাবারের চাহিদা রয়েছে বিশ্বের বহু দেশে। তার মধ্যে অন্যতম আমেরিকা, কানাডা, ইতালি, জাপান, ভারত। গাভীর দুধ থেকে ক্ষীর তৈরি আর কলা পাতায় ক্ষীর রাখা হয় বলে এর নামকরণ করা হয়েছে পাতক্ষীর। লিপিবদ্ধ ইতিহাস না থাকলেও লোকমুখে জানা যায় প্রায় 150 বছর আগে এর সূচনা হয়েছিল পুলিন বিহারীর হাত ধরে। তিনি সর্বপ্রথম তার স্ত্রীকে নিয়ে বাড়িতে পাতক্ষীর তৈরি করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতে থাকেন। তার দেখাদেখি ওই একই সময়ে অনেকেই তৈরি করতে শুরু করেন পাতক্ষীর। এখন তাদের বংশধররাই বানাচ্ছেন এই ক্ষীর। সিরাজদি খান বাজারের কয়েকটি দোকান মালিকদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের কারিগররা দোকানেই পাতক্ষীর বানিয়ে থাকেন। তাই সিরাজদি খান বাজারের রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, বিশ্ব মিষ্টান্ন ভাণ্ডার, মহা মিষ্টান্ন ভাণ্ডার, মা ক্ষীর ভাণ্ডার ছাড়াও প্রায় সব মিষ্টির দোকানেই পাতক্ষীর পাওয়া যায়। পাতক্ষীরের কারিগরদের মত এই মিষ্টি বানানোর বিশেষ পদ্ধতি আছে। একটি পাতক্ষীর বানাতে প্রায় 3 থেকে 3.5 লিটার দুধের প্রয়োজন হয়। কড়াইয়ে দুধ ঢেলে গনগনে আঁচে অনেকক্ষণ জাল দিতে হয়। জাল দেওয়ার সময় কাঠের তৈরি চামচ দিয়ে নাড়তে হয় যাতে কড়াইয়ের তলায় দুধ পোড়া লেগে না যায়। এরপর দুধ ঘন হয়ে এলে সামান্য পরিমাণে হলুদ ও চিনি মিশিয়ে চুলা থেকে নামানো হয়। চুলা থেকে নামানোর পর মাটির পাতিলে রেখে ঠান্ডা করা হয়। আমার দাদার আমল থেকে তৈরি হয়েছে, এটা আমার দাদা নিজে তৈরি করছে, কিন্তু অনেকে এটা বানানোর চেষ্টা করেছে কিন্তু কোথাও এটা হয় না। এটা আমাদের প্রায় 200 বছর এরকম আগে এটা তৈরি হয়েছে, কিন্তু আমার দাদার আমল থেকে এই ব্যবসা আমরা এখন করতে আসি। আমার বাবারা করছে, দাদাই করে গেছে, এখন আমরা করতে আসি। এই ক্ষীরা আপনার এই যে এরকম পেঁচানো থাকে, যে ডিসপ্লে থাকে এরকম। কলা পাতাটা কেমন থাকে? এটা কলা পাতায় বিখ্যাত, ঐতিহ্য কলা পাতা। এটা মিনি এর জন্য এটার নাম পাতার খিসা। ইউরোপ কান্ট্রি, প্যারিস শহর আছে, তারপর মালয়েশিয়া আছে, দুবাই, নানান জায়গায় যায়। তো ঢাকা শহরের সব জায়গায় আছে। আমরা নিজেরই সেল করি। এটার মধ্যে কি কি উপকরণ ব্যবহার করা হয়? এটা শুধু দুধ আর পরিমাণ মতো অল্প চিনি, হালকা হলুদ হয়। এই খিসা সব জায়গায় পাওয়া যাবে। এই খিসাটা পাত খিসা এলো পাটি সাবরা হয়, এমনি আম দিয়া খায়, এমনি শুদ্ধও খায়। শুধু দুধ, দুধ হালকা একটু চিনি, হালকা একটু হলুদ। 5 ঘন্টা নির মতো। দুধ যে জাল দেয় যে এটা, ওটাকে কি বলে? এটা তাপাল।
কাতালের মধ্যে কয় কেজি দুধ দেন একসাথে? তাফালের মধ্যে দিতে হয় 40 কেজি দুধ। 40 কেজি দুধ দিলে 15টা খিস্সা হয়, 7.5 কেজি। এটার মধ্যে একটু হালকা হলুদ, হালকা একটু চিনি। জাপানও যায়, মালয়েশিয়া যায়, আমেরিকা যায়, সিঙ্গাপুর যায়, বিভিন্ন জায়গায় সবখানে গেছে। জিনিসটা আপনার বিক্রমপুরে সবখানেই খাইতে আছে, সবখানে বিখ্যাত এটা। এটা কিসে ব্যবহার করে? এটা পাটিসাপটা পিঠা বানায়। পিঠাটা এভাবে সবাই সচরাচর খায়, মূলত পাটিসাপটা পিঠা আছে না, সেই পিঠা দিয়ে দুধের সাথে বাদ দিয়ে খায়। প্রায় 1 ঘন্টা পর ঠান্ডা হলে তা কলা পাতায় মুড়িয়ে বিক্রয়যোগ্য করা হয়। তবে হাতের যশ ও সঠিক কৌশল জানা না থাকলে ভালো পাতক্ষীর তৈরি করা যায় না। প্রায় প্রতিটি পাতক্ষীরের ওজন আধা কেজি। দোকান ভেদে দাম আধা কেজি 300 থেকে 350 টাকা হয়ে থাকে। বিশেষ উৎসব ছাড়া সারা বছরের চাহিদা থাকে। দোকানে বিক্রি ছাড়াও বাড়িতে এসে অর্ডার দিয়ে থাকেন অনেক ক্রেতা। বিশ্বের বিভিন্ন দেশে এখন হসপিস কেয়ার বেশ প্রচলিত। আমরা অনেকেই হয়তো এই বিষয়টি নিয়ে তেমন অবগত নই। হসপিস কেয়ার বলতে বোঝায় দীর্ঘমেয়াদী অসুস্থতা বা মৃত্যু ঝুঁকিপূর্ণ অসুস্থতা, যেমন ক্যান্সারে ভুগছে এমন রোগী ও তার পরিবারের শারীরিক, মানসিক ও আর্থিক সুরক্ষায় সাহায্য করা বা যত্ন নেওয়া। নোবেলজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার 98 বছর বয়সে এসে হসপিস কেয়ার নিচ্ছেন। এ পদ্ধতিতে অনেক ক্ষেত্রে রোগী কিছুটা আরামদায়ক পরিবেশ পান বলেই ধারণা করা যায়, যা তাকে জীবনের শেষ দিনগুলিতে স্বস্তি এনে দিতে পারে অনেকাংশে। You've got two choices. Quality or quantity? What would you like? If you've got quality of life, you've got everything you need. Little bit rough. Yeah, what's going on? বিশ্বব্যাপী বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত সংস্থা হসপিস কেয়ার নিয়ে কাজ করছেন। Pain, emotional pain and spiritual. হসপিস কেয়ারের মধ্যে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক সহায়তা দেয়া হয়। They'd have asked me about you. You sing. Don't get around much anymore. You got it. হাসপাতালে ভর্তি করিয়ে এবং বাড়িতে গিয়েও চিকিৎসা সেবা দেওয়ার সুবিধা রয়েছে হসপিস কেয়ারে। Hi Jane. All right. I'm good, thank you. How are you? I'm all right, darling. Nice to see you. ইদানিং বাংলাদেশে হসপিস কেয়ারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। Really emotionally drained. And they left me. We didn't even know that this was available. I can't say enough for the care. I thought it would be kind of sad, but it's a happy, clean, I love it. নোবেলজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার 98 বছর বয়সে এসে হসপিস কেয়ার নিচ্ছেন। সবচেয়ে দীর্ঘজীবী এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবার বাড়িতেই পাবেন যাবতীয় চিকিৎসা সুবিধা। গত 18 ফেব্রুয়ারি জর্জিয়ায় বাড়িতে হসপিস কেয়ার নেয়ার সিদ্ধান্ত নেন জিমি কার্টার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জীবনের বাকিটা সময় পরিবারের সঙ্গে থেকে ধর্মকর্ম করে কাটাতে চান তিনি। বর্তমান যুগে বিশ্বের নানা দেশের বয়স্ক মানুষেরা দিন দিন আরও বেশি ঝুঁকছে হসপিস কেয়ারের প্রতি। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে।
প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।